আজ ২রা ফেব্রুয়ারি, আর এই দিনটা বিশেষ কারণ আজ নীলফামারীর একজন কৃতি সন্তান লেখক আজহারুল ইসলাম আল আজাদের জন্মদিন। তো চলুন এই বিশেষ দিনে আমরা তার বর্ণময় জীবন আর তার সৃষ্টির জগতে একটা ডুব দিই। আমরা আসলে তার একটা প্রতিকৃতি আঁকার চেষ্টা করব, আর এই প্রতিকৃতির শুরুতেই তাকে আমরা চিনব একজন শক্তিশালী কলম যোদ্ধা হিসেবে। মানে এমন একজন যোদ্ধা যার অস্ত্র হলো কলম, আর সেই কলম দিয়ে তিনি সমাজের কথা বলেন, মানুষের গল্প শোনান। তো নীলফামারীর এক কলম যোদ্ধা, যে কোনো বড় গাছের মতোই তার গল্পের শুরুটাও কিন্তু তার শিকড় থেকে, মানে তার জন্মস্থান থেকে। তিনি জন্মেছেন নীলফামারীর মাটিতে, জানেন তো, যে মাটি যুগে যুগে অনেক গুণী মানুষের জন্ম দিয়েছে। ভাবুন একবার, তার যাত্রাটা শুরু হয়েছিল ৭১-এর সেই উত্তাল সময়ে, মুক্তিযুদ্ধের বছরে। একেবারে ছোটবেলা থেকেই অক্ষরের প্রেমে পড়েছিলেন তিনি, আর সেই প্রেমটাই দেখুন আজ তাকে একজন অনন্য কাব্যচাষী হিসেবে পরিচিতি দিয়েছে। কিন্তু কাব্যচাষী শব্দটা বেশ অন্য রকম, তাই না? এর মানে কি? এর মানে হল তিনি এমন একজন শিল্পী যিনি ঠিক যেন একজন কৃষকের মতো দেশের মাটি, মানুষ আর সংস্কৃতি থেকে কবিতার ফসল ফলান। ভাবা যায় কি অসাধারণ একটা ধারণা। আচ্ছা, তো চলুন এবার তার সৃষ্টির বিশাল ক্যানভাসে একটু চোখ রাখা যাক। দেখব তার সাহিত্যের জগৎটা আসলে কতটা বড় আর কত রকমের বৈচিত্র্যে ভরা। আসলে আজহারুল ইসলাম আল আজাদকে কোনো একটা পরিচয় বেঁধে রাখা মুশকিল। তিনি একাধারে কবি, নাট্যকার, আবার ঔপন্যাসিকও। মানে তার কলমটা সাহিত্যের প্রায় সব দিকেই সমানভাবে চলে। প্রথমে যদি তার নাটকের দিকে তাকাই, সেখানে আমরা কি দেখতে পাই? একদম জীবনের প্রতিচ্ছবি। মেঘের কোলে রোদ এসেছে বা অভাগিনী আমিনার মতো নাটকগুলো পড়লে বা দেখলে বোঝা যায় তিনি কতটা নিপুণভাবে সাধারণ মানুষের আশা ভরসা আর কঠিন বাস্তবতার গল্পগুলো এক সুতোয় বুনেছেন। নাটকের জগৎ থেকে এবার চলুন তার কবিতার ভুবনে। নীলে খুঁজি কাব্যরস বা গদ্যময় জীবনের পদ্য, এই কাব্যগ্রন্থগুলো পড়লে তার ভেতরের গভীর দার্শনিক সত্তাটা যেন বেরিয়ে আসে। এখানকার প্রত্যেকটা শব্দ মনে হয় জীবনের একদম গভীর অনুভূতিগুলোকে ছুঁয়ে যায়। আর তার কথা সাহিত্য, সেটার কথা না বললেই নয়। ইচ্ছে বা বিরহের যাত্রার মতো উপন্যাসগুলো পাঠকদের কাছে ভীষণ জনপ্রিয়। আর কারণটা খুব সহজ, কারণ এই লেখাগুলো মানুষের মনের একদম ভেতরের কথা বলে। তাদের যে কষ্টগুলো বলা হয় না, যে আনন্দগুলো চাপা পড়ে থাকে, সেগুলোকে যেন জীবন্ত করে তোলে। তাহলে আমরা দেখলাম তিনি কবি, নাট্যকার, ঔপন্যাসিক। কিন্তু এত কিছুর পরেও তার সব লেখার মধ্যে একটা কমন সুর আছে, আর সেই সুরটা হল মানুষ আর সমাজের প্রতি তার গভীর একটা টান, একটা দায়বদ্ধতা। একদম তাই। তার লেখার একেবারে কেন্দ্রে রয়েছে সাধারণ মানুষ। তিনি কাঁদে নিয়ে লেখেন তৃণমূলের মানুষের জীবন, তাদের বলা না বলা সুখ দুঃখের কথা, আর একটা সুন্দর সমাজ গড়ার যে স্বপ্ন, এসবই তার লেখার মূল বিষয়। তার কাজের পরিসর যে কতটা বড়, সেটা দুটো উদাহরণ দিলেই স্পষ্ট হয়ে যাবে। দেখুন, একদিকে তিনি লিখছেন ফিলিস্তিন দখলমুক্ত হবেই হবে, এর মতো ঐতিহাসিক প্রেক্ষাপটে লেখা। আবার ঠিক অন্যদিকে অভাগিনী আমিনার মতো নাটকে ফুটিয়ে তুলছেন মানুষের জীবনের গভীর আরতি। কি দারুণ বৈচিত্র্য! কিন্তু আজহারুল ইসলাম আল আজাদের পরিচয় শুধু একজন লেখক হিসেবেই শেষ হয়ে যায় না, তিনি এর চেয়েও বেশি কিছু। তিনি একাধারে একজন শিক্ষক, একজন পথ প্রদর্শক, সোজা কথায় নতুন লেখক তৈরির একজন কারিগর। তিনি শুধু নিজের লেখা নিয়েই ব্যস্ত থাকেন না। টইটই নামে একটা সাহিত্য পত্রিকা আছে, সেটার তিনি প্রধান সম্পাদক। আবার টইটই লেখক ফোরামের সভাপতিও তিনি। এই সব কিছুর মাধ্যমে তিনি একদম তৃণমূল পর্যায়ে সাহিত্য চর্চার জন্য কাজ করছেন, নতুন প্রতিভাদের উঠে আসার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছেন। তো এতক্ষণ আমরা তার কাজ নিয়ে কথা বললাম। এবার সবকিছু শেষে এসে মনে একটা প্রশ্ন জাগে, তাই না? যে এই যে নিভৃতচারী কিন্তু প্রচণ্ড সৃষ্টিশীল একজন মানুষ, তার জীবনের মূল মন্ত্রটা আসলে কি? কোন শক্তিটা তাকে এভাবে অবিরাম লেখার অনুপ্রেরণা জুগিয়ে চলেছে? মানে তার এই বিশাল সৃষ্টির পেছনের দর্শনটা কি? কেন তিনি লিখে চলেন? কিসের জন্য লেখেন? এর উত্তরটা কিন্তু তিনি নিজেই দিয়ে গেছেন। তার জীবনের মূল মন্ত্র একটাই, লেখালেখির মাঝেই আমি বেঁচে থাকতে চাই, আল্লাহ ভরসা। শুধু এই একটা বাক্য, আর এটাই বুঝিয়ে দেয় লেখার প্রতি তার আজন্ম ভালোবাসা আর স্রষ্টার প্রতি তার অগাধ বিশ্বাস কতটা গভীর। তার এই কথাটা শেষে এসে আমাদের একটা গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। আচ্ছা, একজন লেখকের উত্তরাধিকার কি শুধু তার লেখার মধ্যে সীমাবদ্ধ থাকে, নাকি তিনি যে নতুন লেখকদের মনে স্বপ্নের বীজ বুনে দিয়ে যান, তাদের মধ্যেও তিনি আজীবন বেঁচে থাকেন? ভাবার মতো একটা প্রশ্ন, তাই না?